Second position goes to GM SS Ganguly from PSPB, Surya Shekhar Ganguly. He also scored 9 points out of 11 rounds and he wins a prize money of 5 lakh rupees. The final round was draw on the first table and I think he has played almost all his rounds on top tables only, first table. So let's clap for him. Thank you. He is our highest graded GM. নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলি, যিনি কিনা দ্বিতীয় স্থান অধিকার করেছেন 2024 সালের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছিল গুরগাঁওতে, হরিয়ানাতে। সূর্যদা, তুমি দ্বিতীয় পজিশন অধিকার করেছো এই টুর্নামেন্টে। অনেকদিন পরে ন্যাশনালসে ব্যাক আসে, যেরকম তুমি আগের ইন্টারভিউতেও বলছিলে। কেমন লাগলো ওভারঅল টুর্নামেন্ট যদি বলো? পার্সোনালি গেমের কোয়ালিটি ওয়াইজ তো খুবই ভালো, কারণ ফার্স্ট রাউন্ড থেকে লাস্ট রাউন্ড আমি টপ বোর্ডে খেলেছি। অলমোস্ট কখনোই আমার সেরকম ডেঞ্জার ছিল না, কোনো সময় ছিল না। স্পিড খুব ভালো ছিল, অলমোস্ট এভরিডে আমার টাইমে অ্যাডভান্টেজ থাকতো, আপ টু 50 মিনিটস অব্দি আমার অ্যাডভান্টেজ ছিল। সো আনফর্চুনেট ফিনিশ অবভিয়াসলি, মানে ফার্স্ট 7-7 করে দেন, 4টে ড্রপ এভরিডে টপ বোর্ডে খেলে আমি এক্সপেক্ট করিনি যে আমার টাই ব্রেক বাজে হবে, বাট ওকে, নাথিং টু বি ডান। তো আনফর্চুনেট ফিনিশ, বাট যে চ্যাম্পিয়ন হচ্ছে সেও ডিজার্ভিং, কারণ লেটস পুট ইট দিস ওয়ে যে সে লাস্ট 4 রাউন্ড আমার থেকে বেশি স্কোর করেছেন, বেটার খেলেছে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি নিজের পারফরমেন্সে খুশি। যদি কোথাও একটা সিঙ্গেল পিন পয়েন্ট করতে হয় যে যেটার জন্য আমার মনে হচ্ছে যে ধরো ওই জায়গাটা ঠিক করলে চ্যাম্পিয়নশিপটা হতো, সেটা কিন্তু আজকের রাউন্ড নয়, আজকে আমি চান্স পাইনি। আরণ্যকের সাথে নয়, কারণ আরণ্যক ওয়াজ এক্সট্রিমলি ওয়েল প্রিপেয়ার্ড, আমি সেখানে কিচ্ছু ক্র্যাক করতে পারিনি। ওই একটা মোমেন্ট ছিল সেতুর সাথে, যেখানে আমি কিং এইচ8 খেলেছিলাম, যেখানে আমি F5 খেলতে পারতাম। আর F5 আমি দেখেছি, আমার মনে হচ্ছিল যে খুব কমপ্লিকেটেড, আর কিং এইচ8 ওয়াজ ভেরি সলিড। তো প্রবাবলি সাবকনশিয়াস মাইন্ডে টুর্নামেন্ট সিচুয়েশন, আমি তখন জানি সেতুর সাথে যদি আমি ড্র করি, মানে যদি নর্মাল থাকে, আমার স্টিল 1 পয়েন্টের লিড এবং পেনাল্টিমেট রাউন্ড আমার হোয়াইট থাকবে। তো মেবি ব্যাক অফ দ্য মাইন্ড ওটা প্লে করে গেছে, মানে আমি কনসিয়াসলি ভাবিনি যে না এখন তাহলে একটা সলিড খেলে ড্র করি, বাট সাবকনশিয়াস লেভেলে হয়তো হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, লেটস স্টে সলিড, কমপ্লেক্সে যাওয়ার কি দরকার। ইন হাইন্ডসাইট অ্যাকচুয়ালি ওখানে স্ট্রাইক করতে হতো, মানে আই শুড হ্যাভ গন ফর দ্য থ্রো। মানে শেষ 4 রাউন্ডের মধ্যে বলতে বলতে চাও যে ওটাই সব থেকে বড় সুযোগ ছিল তোমার কাছে স্ট্রাইক করার? সিঙ্গেল জাস্ট, কারণ দীপ্তানের সাথে আমার খুব মার্জিনাল বেটার ছিল, বাকি কোনো গেমে আমি চান্স পাইনি। ইভেন লাস্ট গেমেও যে যে একটুখানি বেটার ছিল, দ্যাট ওয়াজ নট গুড, মানে নট এনাফ টু স্ট্রাইক। সেতুর সাথেও মানে উই আর টকিং অ্যাবাউট 0.40 বা 0.50 এরকম কিছু হবে, বাট স্টিল মানে ওটা ওর যে টাইম ক্রাঞ্চ ছিল, আমার প্রায় এগেন 50 মিনিটস এর অ্যাডভান্টেজ ছিল। ওইখানে কমপ্লেক্স করাটা পিওরলি মানে চেস পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় দ্যাট উড হ্যাভ দ্যাট উড হ্যাভ বিন আ রাইট ডিসিশন। অলসো সিচুয়েশন যদি রিভার্স হতো, মানে ইমাজিন সেতু 1 পয়েন্টে লিড করতো, তাহলে অবভিয়াসলি আমি অ্যাগ্রেসিভ খেলতাম সেখানে। তো ওইটা ছাড়া আদারওয়াইজ আমার থ্রুআউট দ্য টুর্নামেন্ট খুবই ভালো খেলা হয়েছে। দারুণ একটা পারফরমেন্স অবশ্যই, এবং এর সঙ্গে তোমার রেটিং আবার 2600 ক্রস করছে আই বিলিভ এই টুর্নামেন্টে। ওভারঅল টুর্নামেন্টের জন্য তোমার প্রস্তুতি কিরকম ছিল সে বিষয়ে যদি কিছু কথা বলো। তুমি নিজেই কোচ, ফলে তুমি যে আর কোনো কোচের সাথে কাজ করছো এটা বিশ্বাস করা একটু কঠিন, বাট কোনো স্পেসিফিক প্রিপারেশন বা মাইন্ডসেট, ওপেনিং দেখা হতে পারে, ক্যালকুলেশন প্র্যাকটিস হতে পারে, কিরকম ছিল? যেহেতু ইন জেনারেল আমি অনেক ট্রেনিং এর সাথে ইনভলভ, যেটা প্রসেস ট্রেনিং হতে পারে, সেটা বিদিতকে ট্রেন করা হতে পারে, ফলে জেনারেল চেসের সাথে টাচ আমার সারাক্ষণ আছে, মানে আমি কন্টিনিউয়াসলি দাবা নিয়ে ওয়ার্ক করছি। বাট যেটা খুব কম হয় রিসেন্ট টাইমে, সেটা হচ্ছে এক্সক্লুসিভলি একা শুধু নিজের জন্য ওয়ার্ক করা। এবং এখানে আসবার আগে সেইটা আমি বেশ কিছুদিন ধরে করছিলাম, যে আমি সমস্ত কিছু বন্ধ করে শুধু আমি নিজের জন্য ওয়ার্ক করছিলাম, জাস্ট নিজের ফিটনেস, নিজের চেস। আর অলসো দীপ্তায়নের সাথে ট্রেনিং করি কিছু। তো
তো সেইটা হেল্প করে। আর হ্যাঁ, ইন জেনারেল আমি আমার আমার কোচ নেই, কে বললো, আমার দুখানা কোচ আছে, আরিয়া, অহন। তাদের কাছ হ্যাঁ, থেকে অনেক কিছু শেখার তাদের তাদের কাছ থেকে আমি এভরি ডে লাইফ সম্পর্কে শিখি, এভরি ডে, ডেলি বেসিসে ওরা আমাকে শেখায়। আর অবশ্যই সুদেশনা, আমার ওয়াইফ, ও আমাকে ভীষণ পুশ করে। তো দ্যাটস দ্যাটস ইভেন এখানেও টুর্নামেন্ট চলাকালীনও প্রত্যেক দিন আমি জিম যাচ্ছিলাম এন্ড এভরিথিং। আর অলসো অ্যাকচুয়ালি যার মেনশন করা হচ্ছে যে আমার আমার ম্যানেজার দীপ্তি, আহ, ও প্রচুর হেল্প করে ইন টার্মস অফ সমস্ত কিছু ম্যানেজ করা, শিডিউল করা, এবং দ্যাট অলসো ইনক্লুডস আমার নিজের ট্রেনিং, এভরিথিং। তো অনেকে আছে, মানে জাস্ট একভাবে তো হয় না, মানে টিম এফোর্ট। একটা টিম এফোর্ট চলেই আসে। কারণ এখন অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে যে আমি যেহেতু অন্য অনেক কিছুতে ইনভলভ, যে একা সবকিছু হ্যান্ডেল করা সম্ভব হয় না। এখানে যেন খেলার পরে পরে সূর্যদার মধ্যে সেই কোচ ব্যাপারটা বেড়ে চলে আসছিল অনেক রাউন্ডে, আমি খেয়াল করছিলাম। যেমন আরণ্যক বা নীলাশের সাথে অনেকক্ষণ ধরে ডিসকাশন, হোয়াট এভার দ্য রেজাল্ট মে বি, এবং কিন ডিসকাশন। ইভেন তুমি কোনো এন্ড গেমের নিয়মও দেখাচ্ছিল ওদের কথা ধরে মনে পড়ে। বাংলার যারা তরুণ গ্র্যান্ড মাস্টার তুলনামূলক আর কি, মিত্রাভ, আইএমদের মধ্যে নীলাশ আছে, আরণ্যক আছে, দীপ্তায়ন আছে, এদের সাথে তোমার দাবা জগতের সম্পর্ক কিরকম? মানে এদের সাথে তুমি কতটা ইন্টারাক্ট করতে পেরেছো, এবং কি এদের মধ্যে দেখতে পাও তুমি, সেটা যদি বলো। আমার মনে হয় আরণ্যক, মিত্রাহ, এদের সাথে হয়তো সেরম, মিত্রাবর সাথে ওই ইন্টার পেট্রোলিয়ামের সময় কিছু ডিসকাশন হতো, বাট আরণ্যকের সাথে আমার মনে হয় চেস নিয়ে কখনোই সেরকম কিছু ডিসকাস হয়নি। দীপ্তায়নের সাথে অবশ্যই প্রচুর হয়েছে, ওর সাথে আমি প্রচুর ট্রেন করেছি। আর অ্যাকচুয়ালি দুটো অ্যাসপেক্ট, একটা হচ্ছে অ্যাজ এ প্লেয়ার, সেখানে ডিফারেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, ওটা ম্যাটার করে না। বাট যখন ব্যাপারটা অ্যাজ এ ট্রেনার বা অ্যাজ কিছু শেখানো হচ্ছে, সেখানে আমার এক্সপিরিয়েন্স অবভিয়াসলি অনেক ভাস্ট, মানে সেটা কম্পেয়ার করা যাবে না। কারণ বিকজ আমি, ধরো সেটা আনন্দ হোক, হরি হোক, বিদিত হোক, বা নিউমারাস প্ল্যাটফর্ম বলো যেখানে আমি ট্রেন করছি বিভিন্ন প্লেয়ারদের, ফলে আমার আহ, ওই ওই চেসের কিছু নলেজ বলো বা কিছু এক্সপ্লেন করা বলো, কারোর উইকনেস খোঁজা বলো, সেইটা একটা এক্সপার্টাইজ আছে। ফলে ন্যাচারালি আমার সাথে যদি মিত্রবাবু, আরণ্যক, দীপ্তায়নের খেলা হয়, সেখানে কি হবে আমি জানি না। বাট যদি আমার একটা লেকচারের কম্পিটিশনে বা যদি একটা কোচিং এর কম্পিটিশনে, তাহলে ওদের কোনো চান্স নেই। তো ন্যাচারালি অনেক সময় যেটা হয় যে অ্যানালিসিস করতে করতে ওই সেদিনকে যেটা হলো যে একটা হট করে একটা এন্ড গেম এক্সপ্লেন করছিলাম, বা আগের দিন বোধহয় আরণ্যকের সাথে যেদিনকে খেলা হয়েছিল, ওই কথায় কথায় একটা পার্টিকুলার গেম নিয়ে কথা হচ্ছিল, then সেটা দেখানো হচ্ছিল। আমার ইন জেনারেল মানে চেস অ্যানালিসিস করতে, ডিসকাস করতে ভালো লাগে। এইখানে তো ফার্স্ট রাউন্ড থেকে লাস্ট রাউন্ড এভরি ডে খেলার পর আমি কোথাও মিনিমাম হাফ এন আওয়ার, ম্যাক্সিমাম তো আমি জানি না কতক্ষণ ধরে অ্যানালিসিস করেছি। কারণ আমার কাছে ওটা খুব ইন্টারেস্টিং লাগে যে লাইক আমার অপোনেন্ট কিভাবে দেখেছে, আমি কিভাবে ভেবেছি, কোথায় ভুল হয়েছে, নট যে কম্পিউটার কি বলছে, ওটা তো খুব মেকানিক্যাল। ঠিক কথাই। কোচিং এর প্রসঙ্গে যদি আসি, তুমি অলরেডি অনেক টপ প্লেয়ারদের ট্রেন করেছো। মোস্ট রিসেন্টলি আমি বিদিতের কথাই বলবো, তার সাথে যার সাথে তুমি ক্যান্ডিডেটস এ কাজ করেছো, এখনো কাজ করছো। এবং তোমার আই থিঙ্ক বিগেস্ট প্রফেশনাল স্টেন্ট উড বি উইথ আনন্দ, যেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে কাজ করা। এইসব যারা একেবারে এলিট লেভেলের প্লেয়ার, এদের সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম, এবং সেই কাজ থেকে তুমি তোমার দাবা জীবনে কি শিক্ষা নিয়েছো, সেটা যদি বলো, কিছু শিক্ষা যদি শেয়ার করো আমাদের। অবভিয়াসলি, মানে সবার থেকেই অনেক কিছু শেখা যায়। এবার একটা কোচের ভূমিকা, ধরো সেটা আনন্দ হোক বা বিদিত হোক, বা সেটা যে কেউ হতে পারে, ধরো আমি অনলাইন প্ল্যাটফর্মে প্রক থেকে শুরু করে নিহাল সবার সাথেই কোনো না কোনো সময় কোনো না কোনো কিছুতে ওয়ার্ক হয়েছে। গুকেশ ওই যখন লকডাউনের টাইমে। সো একটা কোচ কি করতে পারে, একটা ট্রেনার কি করতে পারে, মানে ইটস অবভিয়াস যে আমি যদি এখন বিদিতের সাথে খেলি বা অর্জুনের সাথে খেলি, ক্লিয়ার ফেভারিট। আমি একটা একটা গেমের কথা বলবো, একটা গেমে যে যাকে খুশি হারাতে পারে, বাট সেটা দিয়ে তো কিছু হয় না। যদি একটা ম্যাচ হয় তখন অবভিয়াসলি মানে তারা অনেক অনেক বেটার প্লেয়ার।
বাট তাহলে আমি যখন বিদিতকে দেখাচ্ছি আমি কি দেখাচ্ছি, মানে আমিও তো সেই চেসই দেখাচ্ছি, চেস নিয়েই বোঝাচ্ছি। তো আহ, আমার মনে হয় যে উম, যে কাউকে ইমপ্রুভ করতে গেলে না তার এটা খুব ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। যদি এরকম হতো যে তোমাকে এই ওষুধটা খেতে হবে, তারপর তোমার এই এই বইটা পড়তে হবে, অমুক পজিশন গুলো করতে হবে, তাহলে তুমি হোয়াট এভার 2700 হয়ে যাবে, 2600 হয়ে যাবে, এরকম করে হয় না। ইটস ভেরি ইন্ডিভিজুয়াল। মানে যে জিনিসটা বিদিতকে আমি বলছি যে তোকে এটা করতে হবে, সেটা হয়তো আমি গিয়ে প্রগকে বলবো না, সেটা হয়তো প্রগের লাগবে না, বা যে জিনিসটা হয়তো আনন্দের লাগে সেটা হয়তো ম্যাগনাসের লাগবে না। সো লাইকওয়াইজ মানে যেটা আমি ভিডিওর জন্য ওয়ার্ক করছি মেবি সেটা আমার অ্যাবসলিউটলি দরকারই নেই নিজের জন্য, আমার হয়তো সম্পূর্ণ অন্য এরিয়াতে দরকার। তো অ্যাজ এ ট্রেনার যেটা খুব ইম্পর্টেন্ট যে ওই ব্যাপারটাকে ওই একটা গতানুগতিক একটা সিলেবাস করে আমি যেটুকু জানি বাবা আমি তোকেও এই নোটস দেবো, আর একজনকে ওই নোটস, যেটা সচরাচর ধরো পড়াশোনার ক্ষেত্রেও হয়ে থাকে, বা ইভেন আমি বলবো আনফর্চুনেটলি চেসের ক্ষেত্রে বহু জায়গাতে এটা হয়ে থাকে যে ধরো একজন কোচ সে সার্টেন কিছু জিনিস জানে, সে একই জিনিস সবাইকে শিখিয়ে যাচ্ছে। ক্যানট ওয়ার্ক লাইক দ্যাট, ইটস ভেরি ইন্ডিভিজুয়াল। তুমি কিছু জিনিস বেসিক রাখতে পারো, কিন্তু তোমাকে যদি আহ, কাউকে ইমপ্রুভ করাবে, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে তার মাইন্ড কিভাবে চলছে। ইটস নট অ্যাবাউট যে সে যে চালটা দিল এবং কম্পিউটার বলছে যে এখানে এটা খেললে ঠিক হয়ে যাবে, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাবসলিউটলি ম্যাটার করে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে ও যেভাবে অ্যাপ্রোচ করছে যে ওর সাইকোলজিক্যাল থটসটা কি, এবার তুমি সেইটাকে চেঞ্জ করতে পারছো কিনা। সো আমার মনে হয় ট্রেনিং এ ওই পার্টটা, মানে একটা কোচ যতক্ষণ অব্দি না সেইভাবে বুঝতে পারছে প্লেয়ারটাকে, ততক্ষণ অব্দি সে কোনোভাবে হেল্প করতে পারে না। ইটস ভেরি জেনারিক, আর তাতে কোনো লাভ হয় না। মানে আনন্দের সাথে কাজ করে হোক, বিদ্যুতের সাথে কাজ করে হোক, হরির সাথে কাজ করেই হোক, বা আর যে কোনো টপ প্লেয়ার হতে পারে, তুমি বলছো প্রথম হলো তাকে চিনতে হবে যে তার মধ্যে ব্যাপারটা কোথায়। এবার আনন্দের সাথে কিন্তু আমি আমি আনন্দের ট্রেনার, আমি আনন্দের কোচ ছিলাম না, আই ওয়াজ হিজ সেকেন্ড। সো ও গাইড করতো যে কি করতে হবে না, আমি সেভাবে কাজ করতাম। বাট উইথ বিদিত ইটস ভেরি ডিফারেন্ট, উইথ বিদিত আমি ওর কোচ। সো সো সেখানে যেটা হয় যে আমি এক্স্যাক্টলি পিন পয়েন্ট করি যে এইগুলো তো উইকনেস, তবে এই এই এরিয়াতে ওয়ার্ক করতে হবে। আর অবশ্যই লার্নিং ইজ মিউচুয়াল, আমিও ওর থেকে অনেক কিছু শিখতে পারছি, এবং ও হয়তো যেমন ধরো এই টুর্নামেন্টেরই গেম নিয়ে কিছুক্ষণ আগেই আমাকে মেসেজ করেছে যে ওর গেম দেখে কি মনে হয়েছে। তো সেগুলো মিউচুয়াল। বাট ওই যেটা বললাম যে যেটা হয়তো আমি বিদিতকে ঠিক করাতে চাইছি, এবং সেটা শুধু চেসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, এটা অলওয়েজ চেসের বাইরেও থাকে। কারণ আলটিমেটলি তোমার অ্যাজ এ পার্সোনালিটি, তোমার অ্যাজ এ ক্যারেক্টার তোমার যদি চেঞ্জ না হয়, তুমি তো প্রত্যেকদিনই নতুন পজিশন পাচ্ছ, নতুন প্যাটার্ন পাচ্ছ। ফলে তোমার অ্যাজ এ তোমার কোর যেটা, সেটা যদি চেঞ্জ না হয় তাহলে তোমার রিয়াকশনটা সবসময় সেম হবে। এবার তুমি 4টে ওপেনিং দেখলে কি 5টা এন্ড গেম জানলে সে তো বাকি সবাইও দেখছে, কারণ সবাই ইমপ্রুভ করছে, তো সেটা তো ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তার মানে এইবার দেখতে হবে যে আহ, কার কোন জায়গাটাতে ইমপ্রুভ করা দরকার অ্যাজ এ প্লেয়ার এবং অ্যাজ এ পার্সন। মানে কোন কোন, যেমন আমি বললাম না যে তোমার ওই কথা ইংলিশ ইন্টারভিউটাতে বলছিলাম যে আমার প্রচুর উইকনেস থাকতে পারে, ব্রেভারি ইজ নট দ্য ওয়ান থিং যেটা আমার উইকনেস হবে। কারণ আমাকে ওটা নিয়ে কাজ করতে হবে না, আমাকে মেবি অন্য একটা কিছু, মেবি বিং মোর প্র্যাগমেটিক, সেটা হয়তো একটা হতে পারে, আমি জাস্ট র্যান্ডম বলছি আর কি। তো তো সেরকম যে কোনো প্লেয়ারেরই আর কি ওই ওই ক্যারেক্টারিস্টিক গুলোকে ফিক্স করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আসল কথাই। এবং আরেকটা জিনিস নিয়ে আমার জিজ্ঞাসা করার ছিল। আমরা কয়েকদিন আগে চেস বেস ইন্ডিয়াতে একটা পোস্ট তৈরি করেছিলাম অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে অলিম্পিয়াড এখন আসছে এবং ভারতবর্ষের প্রথম টিম মেডাল যে কম্পিটিশনে আসে, ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপ 2010, তাতে তুমি খেলেছিলে এবং তোমার গোল্ড মেডাল ছিল। খুব মেমোরেবল টুর্নামেন্ট, আই এম শিওর। এই 2024 সালের অলিম্পিয়াড আসছে এবং প্রথমত টিম দেখে তোমার কি ধারণা টিম নিয়ে, এবং আরেকটা বিশেষ কথা আমি জিজ্ঞাসা করতে চাই। কম্পারেটিভলি অবশ্যই 2010-এর টিমের থেকে এই টিম অনেক বেশি স্ট্রং ইন টার্মস অফ রেটিং এবং ইত্যাদি। বাট টিম চ্যাম্পিয়নশিপে কি কি জিনিস তোমার মনে হয় ম্যাটার করে সব থেকে বেশি, কারণ তুমি অনেক টুর্নামেন্ট খেলেছো? তো ফার্স্ট অফ অল ইন্ডিয়ার টিম, যেটা তোমাকে ওটা আগেও বলছিলাম যে উম, এটা একটা দারুণ সাইন যে ইয়াংস্টার্সটা টেক ওভার করছে। যে কোনো ফিল্ডে দ্য মোমেন্ট দেখবে ইয়াংস্টার্সটা টেক ওভার করছে, দ্যাট মিন সেখানে প্রোগ্রেস হচ্ছে। যখনই কোনো একটা জায়গাতে সেম ওল্ড ফেস পড়ে আছে, তার মানে সেখানে ইমপ্রুভ হয়নি। ইয়ংস্টার মাস্ট টেক ওভার নো ম্যাটার হোয়াট।
তো এক্ষেত্রে টিমে আমরা অর্জুন প্রগ গুকেশ তো আছেই, অ্যাটলিস্ট তিনজন নতুন। সো অলসো বিদিতকে আমি স্টিল নতুনের মধ্যেই রাখবো। আর অ্যাকচুয়ালি খুব ব্যালেন্স, মানে যে দুজন সো কল্ড বয়স্ক, বিদিত আর হরি, দে ভেরি সলিড, মানে ভেরি রিলায়েবল। আর এরা তিনজন তো অসাধারণ। বাট হ্যাঁ, অ্যাজ ইউ সেড রাইটলি, মানে যে একটা টিম চ্যাম্পিয়নশিপ জিততে গেলে ভালো টিম যদি হতো, তাহলে 2002-এ রাশিয়া অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেলো আন্ডার ক্যাসপারভ। তারপর থেকে গোল্ড মেডেল আসেনি। বোধহয় আমি জানি লাস্টে লাস্টে কোনো সময় এসেছে কিনা, মনে হয় না বোধহয় রাশিয়া গোল্ড মেডেল পেয়েছে বলে। অ্যাটলিস্ট হ্যাঁ, আমার মনে হয় না পাইনি, একবার চেক করিনি, বাট আমার ধারণা পাইনি। সো যদি শুধু ভালো টিম হতো তাহলে তো রাশিয়াই পেয়ে যেত। বা ধরো তাহলে চায়না কি করে অলিম্পিয়াডে গোল্ড তুললো, বা উজবেকিস্তান কি করে গোল্ড তুললো, আর্মেনিয়া কি করে জিততে পারে? আর্মেনিয়ার টিম ভালো টিম, বাট দের ইজ নাথিং স্পেশাল। কিন্তু তুমি যদি ওদের পারফরমেন্স যদি দেখো, দেখবে যে অলওয়েজ কিছু স্টার প্লেয়ার আছে যারা মানে ফাটাফাটি খেলছে একদম। মানে লেভন হয়তো একটা ম্যাসিভ স্কোর করলো, তার সাথে সার্ভিসিয়ান আর অ্যাকোপিয়ান এরা দারুণ স্কোর করলো, দেন একজন একজন হয়তো খুব সলিড রইলো, পাঁচজনের মধ্যে হয়তো একজন দুজন সলিড রইলে বাকিরা খুব ভালো স্কোর করলো। যেমন 2010-এ যেটা হয়েছিল, যেখানে ইন্ডিয়া ব্রোঞ্জ পেলো, শশী টপ বোর্ডে অসাধারণ খেললো, লেভনকে হারালো, গেলফ্যান্ডকে বোধহয় হারালো, আর ও টপ বোর্ডে বোধহয় গোল্ড মেডেল পেলো, আমি থার্ড বোর্ডে গোল্ড মেডেল পেলাম, আর টিম ব্রোঞ্জ পেল। তো দুজন স্কোর করছিল, whereas হারি ওয়াজ ভেরি সলিড। সো ওই ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের চেন্নাইতে দেখা গেছে যে গুকেশ একা টেনে দিচ্ছিল। তো ওই ওই ব্যাপারটা খুব খুবই ইম্পর্টেন্ট, যে একজন কি দুজন যারা খুব ভালো ফর্মে থাকবে, এন্ড দেন বাকিরা সলিড থাকবে। কে ফর্মে থাকবে, কারা স্ট্রাইক করবে, এভরিবডি ক্যান বি আ স্ট্রাইকার। মানে আমাদের যা টিম আছে এখানে, যে এভরিবডি ক্যান বি আ স্ট্রাইকার। বাট হ্যাঁ, ইট অল ডিপেন্ডস অন দ্যাট পার্টিকুলার ওই ওই টুর্নামেন্টে বাকিরা কিরম খেলছে। আর্মেনিয়ার কথাই যখন হলো, 2022 সালে কিন্তু আর্মেনিয়ার টিমে আর্মেনিয়ান ছিল না। তা সত্ত্বেও তারা ব্রিলিয়েন্টলি পারফর্ম করে এবং সিলভার মেডেল আনে। তো কোথাও কি টিম স্পিরিটের যে ব্যাপারটা আছে বা একসাথে কাজ করার ব্যাপারটা, সেটা হেল্পফুল? তার কারণ যদি মানে কি বলবো, ইন্ডিভিজুয়াল স্টার্স এর কথা বলি, তাহলে টিম আমেরিকা বা টিম ইউএসএ তো যথেষ্ট স্ট্রং। 100%, মানে যে কোনো টিম চ্যাম্পিয়নশিপে টিম স্পিরিট প্রচন্ড ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে পড়ে গেল, চেস বেসেরই একটা ইন্টারভিউ আছে, দেখবে ওই ইন্টার পেট্রোলিয়াম খেলা হচ্ছিল, আমাদের ইন্ডিয়ান অয়েলের টিম প্রাগ আছে, রওনাক আছে, আমি, অধিবান, এবং একটা জায়গাতে হলো যে সামহাউ রওনাক তখন স্ট্রাগল করছে, প্রাগ ও বোধহয় একটা গেম অলরেডি হেরেছে, এরকম কিছু একটা, আর আমাদের খুব ক্রুশিয়াল ফাইনাল ম্যাচ। এবার তার আগেই যেটা হলো যে ফাইনালে যথারীতি সবাই জানেন ইন্টার পেট্রোলিয়াম অফিসের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, এবং সবাই সেটাই, মানে যারা অফিসিয়াল ছিল তাদের না তোমাদেরকে জিততে হবে, ভালো করতে হবে। আমি ছিলাম টিমের ক্যাপ্টেন এবং আমি ফাইনালটা খেলছি না, মানে আমার রেস্ট। তো আমি যেটা করলাম, আর ওএনজিসির সাথে খেলা, যেখানে বিদ থেকে শুরু করে সবাই আছে, আহ, আমি টিমকে লাঞ্চ পার্টিতে নিয়ে গেলাম। আমি বললাম যে তোর অফিসিয়াল খাবার খাবি না, চল আমি খাওয়াবো। নিয়ে গেলাম, এবং খুব মানে অপোজিট জিনিস বললাম, যেটা ধরো সবাই যেটা ওদেরকে এতক্ষণ ধরে বলছিল। আমি বললাম যে অ্যাকচুয়ালি ম্যাটার করে না, যা খুশি কর, মানে হ্যাঁ, মানে আই ওয়ান্ট এভরিবডি টু এনজয়, আই এম রেসপন্সিবল। গুছিয়ে খাওয়া হলো, মানে ওটা ওটা হচ্ছে মানে মানে খেলার আগেই সেলিব্রেশনের টাইম হলো, খুব সুন্দর করে খাওয়া হলো। আমি প্রাগ রৌনক এদের বললাম যা খুশি প্রিপেয়ার কর, যা খুশি খেল, অ্যান্ড অ্যাজ ইফ ইউ ডোন্ট গিভ আ ড্যাম, প্লে ইউর গেম। মানে রেজাল্টের দায়িত্ব যা হবে দেখা যাবে, দেখা যাবে। এবং আমরা জিতলাম। তো সাম ওইটা যেটা আমি বলছি না যে এইটার জন্য জিতেছি, বাট আমি তখন আমার যেটা মনে হয়েছিল যে একটা টিম স্পিরিট, একটা ওই ইউনিটি যদি আনতে পারি, সেইটা হয়তো কোথাও গেলে, এই যে রৌনক বা প্রাগ আনবিলিভেবলি গুড প্লেয়ার, কিন্তু সেই সময় হয়তো সেই দিনকে একটা গেম হেরে গেছে, ওইটা জাস্ট চেয়ার আপ করো। তো আর্মেনিয়ার ক্ষেত্রে আমি দেখেছি যে বা ইভেন চায়না, মানে অলওয়েজ দে ওয়্যার লাইক ইটিং টুগেদার, মুভিং টুগেদার। তো ওই টিম স্পিরিটটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। বাট দেন এগেন আমাদের যা টিম,
everybody is good friends with everyone, so should work. অবশ্যই। এবং শেষ করব যে ম্যাচটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ ডিং লিরেন এবং গুকেশের মধ্যে। আমি এই টুর্নামেন্টে আসার পরে মোটামুটি যতজন গ্র্যান্ড মাস্টারের সাথে কথা বলেছি সবাইকে আমি জিজ্ঞাসা করেছি এবং সবাই আমাকে একই উত্তর দিয়েছে, আমি যে গুকেশ জিতুক, ভারতবর্ষ দাবায় হবে, ইত্যাদি ইত্যাদি। ফ্রম আ কোচ স্ট্যান্ড পয়েন্ট অফ ভিউ এবং প্রফেশনাল স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি তোমাকে জিজ্ঞাসা করি, ওপেনিংসের দিক দিয়ে, স্ট্র্যাটেজির দিক দিয়ে বা প্লেইং স্টাইলের দিক দিয়ে ডিং গুকেশের ম্যাচের মধ্যে অ্যাকচুয়ালি ম্যাচটা কিরকম হবে? দেখো, একটা জিনিস তো সবার আগে সবাই মানে কমন আনসার যেটা দিয়ে দিই যে মানে মাই হার্ট ইজ উইথ বুকে, অবভিয়াসলি আমি মানে হোল হার্টেডলি চাইবো যে ও জিতুক। এবার যদি ম্যাচ অ্যাসেস করতে বলা হয়, আমি ইন জেনারেল খুব একটা পছন্দ করি না এই সমস্ত অ্যাসেসমেন্ট, কারণ আমি নিজে যেহেতু প্লেয়ার আমার মনে হয় এগুলোর অ্যাসেস কোনো ভ্যালু নেই। বাট আই আন্ডারস্ট্যান্ড যে ইটস আ ভেরি ভ্যালিড কোশ্চেন, অ্যান্ড যদি কিছু লেটস পুট ইট দিস ওয়ে, যে ফর্ম ওয়াইজ গুকেশ অনেক বেটার খেলছে এবং পোস্ট কোভিড ডিং লিরেন স্ট্রাগল করছে, রাইট? সো ক্লিয়ারলি ইন টার্মস অফ ফর্ম গুকেশ অনেক এগিয়ে। এবং ওপেনিং প্রিপারেশন কি হবে আমি জানি না, মানে সেটা ডিপেন্ড করছে টিমের ওপর কি ইউজুয়ালি যেটা হয় যে বোথ সাইডই ইকুয়ালি প্রিপেয়ার্ড হয়ে আছে। আমি কখনোই এরকম কিছু দেখিনি যে একটা সাইড অসম্ভব ভালো প্রিপেয়ার আর একটা সাইড 6 মাস পরে পরে ঘুমিয়েছে, এরকম হয় না। ফলে both side will be very well prepared, we'll see lot of new ideas. So form wise আমি গুকেশকে এগিয়ে রাখবো, বাট প্লেয়ার ওয়াইজ মানে আমি যদি ধরো ডিং এর 100টা ভালো গেম নিই, 50টা ভালো গেম নিই, গুকেশের 50টা ভালো গেম নিই, ইটস নট ফরগেট ডিং ইজ আ বেটার প্লেয়ার, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে ইন টার্মস অফ কোয়ালিটি ও বেটার, কিন্তু এখন তুমি যদি বলো গত 2-3 বছরের যদি গেম দেখি তাহলে গুকেশের বেটার ওভারঅল। মানে মানে সেম জিনিস আমি ক্যাসপারভের সাথেও বলবো। এখন ক্যাসপারভের সাথে গুকেশের ম্যাচ হলে আমি বলবো যে গুকেশই এগিয়ে, হ্যাঁ, বাট তার মানে এটা হয়ে যাচ্ছে না যে ওভারঅল এতে, কারণ ওকে ডিং ওয়াজ 2800 এবং এইরকম ধরনের প্লেয়ারকে না মানে তুমি কখনোই রুল আউট করতে পারো না। তো দ্যাটস দ্য থিং, মানে জাস্ট লাইক আনন্দ কার্লসেনের কাছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে হারবার পর কেউ ভাবিনি, ইনক্লুডিং আনন্দ এবং আনন্দের ফ্যামিলি, আনন্দের টিম, কেউ ভাবিনি যে তারপর আনন্দ ক্যান্ডিডেট জিতে যাবে। বাট যখনই তুমি এইরকম লেভেলের কোনো প্লেয়ারের কথা বলছো না, তুমি ওইটাকে কখনোই, বা ইভেন আনন্দ যখন সৌদিতে তোমার জিতবে, ওয়ার্ল্ড র্যাপিড জিতবে, নোবডি থট যে ও জিতবে। তো যখনই আমরা এই এই জাতের প্লেয়ারের কথা বলছি, যেটা সেটা ম্যাগনাস হোক, আনন্দ হোক, ক্রামনিক হোক, যে কেউ, ইভানচুক হোক, ডিং হোক, মানে যারা ওয়ান্স আপন এ টাইম যারা ওই লেভেলে ছিল, তুমি তাদেরকে রুল আউট করে দিতে পারো না। তো হ্যাঁ, ও অফ ফর্মে আছে, বাট ও ফুল ফর্মে থাকলে কি সেটা চেস ওয়ার্ল্ড দেখেছে। তো এবার ব্যাপার হচ্ছে যে ওই ওই সময় কে বেটার খেলছে সেটাই ম্যাটার করে। আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সূর্যদা, এবং এই টুর্নামেন্টের ভালো পারফরমেন্সের জন্য প্রথমত অনেক অভিনন্দন, এবং আশা করবো যে তুমি ফিউচার টুর্নামেন্টসে পরবর্তীকালেও অনেক ভালো খেলবে। ধন্যবাদ।